ডিমান্ড থাকে যে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি, কিন্তু নির্বাচন কমিশনেরই আপনার বিধানই আছে যে ছাত্র এবং শ্রমিক সংগঠন সরাসরি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হতে পারবে না। এমনকি এই লাস্টের পতিত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রীও তার ফার্স্ট গভর্নমেন্টের ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি হওয়ার কারণে নির্বাচন কমিশন তাকে চিঠি দিয়ে জানিয়েছিল যে আপনি এটা পারেন না। তো নির্বাচন কমিশন যদি এটা তদারকি করে যে রাজনৈতিক দলের সাথে শ্রমিক এবং ছাত্রদের সংশ্লিষ্টতা কিরকম, তাহলে কিন্তু অনেক ধরনের পরিবর্তন আসে। এবং বিশেষ করে আপনার সামরিক স্বৈর শাসন, সেটা পাকিস্তান আমলে, বাংলাদেশে এরশাদের আমলেও কিন্তু আপনার ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে, যার ফলে আজকে খোকন ভাইকে আপনি পরিচয় করিয়ে দিয়েছেন বর্তমান রাজনীতির পাশাপাশি তার একটা ব্যাকগ্রাউন্ড ডাকসুর জিএস ছিলেন, আমি ভিপি ছিলাম, কিংবা এখনও যারা বিভিন্ন ইস্যুতে ভোকাল তাদের বড় একটা অংশই দেখা যায় জাতীয় রাজনীতিতে আছে, ছাত্র রাজনীতির মাধ্যমে উঠে এসেছে। কিংবা ধরেন আপনার এই যে আমাদের সংবিধান সংশোধন কমিটির বর্তমান দায়িত্ব পেয়েছেন আলী রিয়াজ স্যার, উনি একজন একাডেমিশিয়ান, কিন্তু উনিও তো এই ডাকসুর একজন নেতা ছিলেন। সুতরাং এই ডাকসু থেকে যেমন রাজনীতিবিদ এসেছে, একাডেমিশিয়ান এসেছে, সাংস্কৃতিক কর্মী এসেছে, লেখক এসেছে, তো এই ছাত্র সংসদ নির্বাচন যদি থাকে তাহলে ছাত্র রাজনীতিতে এমনিতে একটা বড় পরিবর্তন। আরেকটা প্রশ্ন, নূর এখানে যেহেতু আছেন আপনি, আলোচনা একটু জাস্ট বোঝার জন্য যে এই আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তাদের নিয়ে নানা রকমের কথা, কে কি ছিলেন, কার ব্যাকগ্রাউন্ড কি, কে লুকিয়েছিলেন, কে বর্ণচোরা, কে এখন শিবির, তখন শিবির পরিচয় দেননি, আবার এক সময় শোনা গেছে ছাত্রলীগে শিবির ঢুকে পড়েছে, এখন হয়তো শোনা যাবে শিবিরের মধ্যে ছাত্রলীগ ঢুকে পড়েছে, এরকম আলোচনা আছে করিডোরে। আপনি কি মনে করেন, কি দেখেন, যেহেতু এই প্রসেসের মধ্যেই আছেন, এখনো খুব বেশি সময় পার হয়নি, সো আপনার চোখে কি? না, এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমার খুব ওতপ্রোতভাবে নেতৃবৃন্দের সাথে কাজ করার সুযোগ হয়েছে, এবং আপনার নিশ্চয়ই ডিবি তো প্রেস ব্রিফিং করে বলেছে যে 8 দফা তাদেরকে আমি ডিরেক্ট মোবাইলে লিখে দিয়েছি, তাদের সাথে ওভার ফোনে 8 দফাকে এক দফায় নিয়ে যাওয়ার জন্য আলাপ হয়েছে, যে শুক্রবারের পরে আমরা রবিবার দিন থেকে অফিস খুলবে, অর্থাৎ 18 তারিখ আমাদের আলাপটা হচ্ছিল, আমি 18 তারিখ অ্যারেস্ট হয়েছিলাম, তাহলে 19 তারিখ অফডে, 20 তারিখ থেকে অনডে, সেদিন থেকে আমাদের এক দফা হবে যে এই ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ। তো এই আলাপ আলোচনাগুলো শুরু থেকেও তাদের সাথে আমি যুক্ত ছিলাম। সেখানে প্রথমত ছাত্রদের দাবিটা কিন্তু একেবারেই অরাজনৈতিক ছিল, এবং টু বি অনেস্ট ছাত্ররা কিংবা যারা আন্দোলনে নেমেছিল তারা কিন্তু কোনো গণ দাবি নিয়ে আসলে আন্দোলনটাতে আসে নাই। তারা শিক্ষার্থীদের দাবি ছিল কোটা সংস্কার, যেটা 2018 সালে পরিপত্র হয়েছিল, প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা থাকবে না, সেটা যখন কোর্টের মাধ্যমে ফিরে আসলো তারা কিন্তু ওইটার প্রতিবাদে রাজপথে নামলো। কিন্তু সেখানে চিফ জাস্টিস থেকে শুরু করে প্রধানমন্ত্রী, সরকার উচ্চ পর্যায়ের এমপি মন্ত্রীরা যখন বিভিন্ন ধরনের মন্তব্য করতেছিলেন, সেটাই কিন্তু ছাত্রদেরকে উস্কে দিয়েছিল বলা চলে। এবং সবচেয়ে সর্বশেষ 14ই জুলাই চীন থেকে ফিরে সাবেক প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে যেভাবে শিক্ষার্থীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে এভারেস্ট রাজাকার বলে অ্যাড্রেস করলেন, ওই দিন রাতেই কিন্তু শিক্ষার্থীরা সমস্ত আমরা দেখলাম হলে হলে প্রতিক্রিয়া ব্যক্ত করলো। এবং ওই দিন তখন আমরা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাই, জামাতের এক নেতা সহ আমরা আলোচনা করি যে শিক্ষার্থীদের এই যে রিয়াকশন, এই রিয়াকশনের পরিধি আরও বাড়বে, তাহলে এইটাকে জাতির মুক্তির আন্দোলনের দিকে ছাত্রদের সাথে আলাপ আলোচনা করে সমন্বয় করে নিতে হবে। তখন কিন্তু বিএনপি অফিসিয়ালি, আমি মনে করি যে চেয়ারম্যান সহ সালাউদ্দিন বেশ আমরা অনেক আলোচনা করেছি জামাতের লোকের সাথে, হেফাজতের লোকের সাথে, অন্যান্য সেটা ঠিক আছে, আমি বলছি পরিচয় লুকিয়ে শিক্ষার্থীদের এখন, হ্যাঁ শিক্ষার্থীদের যে আলোচনাটা এখন আছে পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়াতে, শিক্ষার্থীদের বিষয়টা ছিল যে দেখেন, যেহেতু ছাত্রলীগের একটা একক আধিপত্য ক্যাম্পাসগুলোতে ছিল, জোর জবরদস্তি করে হলো ভিন্ন মতের শিক্ষার্থীদের দাঁড়ানোটাই মুশকিল ছিল। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের একটা আলোচনা এবং সমঝোতা ছিল যে আমরা কোনো রাজনৈতিক দলের ব্যানারে না, সাধারণ ব্যানারে আমরা আন্দোলনটা করব। ছাত্রলীগের মধ্যেও যে অংশটা এই আন্দোলনের সাথে আসতে চায়, অর্থাৎ তাদের সবাই তো রাজনীতি করতে চায় না, চাকরিতে অনেকে ঢুকতে চায়, যেমন সার্জিস কিংবা হাসনাদের অনেকে বলে যে তারা ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট ছিলেন, তো তারাও এখানে এসেছেন। আবার একই সাথে আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ তারাও ছিলেন, ইভেন এখন যাদের পরিচয় এক্সপোজ হচ্ছে শিবিরের অনেকেও ছিলেন, অন্যান্য ছাত্র সংগঠনেও ছিলেন। সবার কিন্তু সমন্বয়, কারণ এই দাবি আদায় সব ছাত্র সংগঠনের স্টেক হোল্ডারটা দরকার ছিল আন্দোলনটাকে বেগবান করার জন্য। সেই জন্য রাজনৈতিক পরিচয়কে পিছনে রেখেই কিন্তু আমাদের যে নাহিদ এবং আসিফ প্রথমে ফ্রন্ট ফেস ছিল, আসিফ এবং নাহিদও ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয়ের আসিফ সভাপতি ছিল, কিন্তু তারা ওই বৈষম্য বিরোধী আন্দোলন যখন করে তখন তারা সাবেক কাজী, তখন তারা একটা সাধারণ শিক্ষার্থীদের অভয়াবে আন্দোলনটা করতেছিল, লাইব্রেরিতে পড়াশোনা করতেছিল, শিক্ষার্থীরা সমর্থন দিচ্ছিল। এবং তাদের এটা যখন ছাত্রলীগ হামলা করছিল তখন কিন্তু তারা পরিষ্কারভাবেই বুঝে গেছে যে হামলাকে প্রতিরোধ করতে হলে
শিবির, ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদের মতো যাদের সুসংগঠিত কর্মী এখন বাহিনী আবার আছে এর তাদেরকে মধ্যে যেমন আমি একটু আপনার কাছে আসছি, এখন অনেক ওই ধর্মীয় গুরুর মতো আদর্শিক গুরু, মাস্টার মাইন্ড, এইসব নানান কিছু আলোচনার মধ্যে আছে। আপনি কি এগুলো না, কতটা প্রকৃত অর্থে আমি এইটুকু আমি যতদূর জেনেছি বুঝেছি, এই আন্দোলনের কেউ ওইভাবে প্ল্যান ওইতে কোনো কেউ এবং মাস্টারমাইন্ড ছিল কেউ না। কেউ মনে করছেন যে সিনিয়রদের মধ্যেও কেউ কেউ আছেন যারা সবকিছু নিয়ন্ত্রণ করবেন। না, পরামর্শ দিয়েছে, যেটা আমি বলছি, এমনকি তারেক রহমান সাহেবকে আমরা তাদের সাথে কথা সেটা বলার তো- জন্য সেটা তো conference-এর আলাদা, জন্য সেটা বলেছি। আলাদা কথা। তো এটা বলছি যে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সবাই আলোচনা করেছে এবং আন্দোলনটা, আমি যেটা বলেছি, আপনার একেবারে যদি আপনি ধরেন আপনার 18ই জুলাই পর্যন্ত কিন্তু তর্ক হচ্ছে যে আন্দোলনটা কি এক দফার আন্দোলনে যাবে কি যাবে না। এমনকি ছাত্রদেরকে যখন ডিবি কার্যালয়ে 6 সমন্বয়ককে নেওয়া হলো, তারা কিন্তু চাপের মুখে হোক কিংবা যেভাবে হোক তারা কিন্তু আন্দোলন স্থগিতের একটা ঘোষণা দিয়েছিল। বাহিরে যারা আছে তারা তারা আবার কিন্তু আবার counter- সেটা সেটা- কাউন্টার দিয়ে প্রোগ্রাম দিয়েছে, মিডিয়া আবার সেটা কিন্তু প্রচার করেনি। সুতরাং এইখানে বিভিন্ন লোকের স্টেক হোল্ডার এবং ভূমিকার কারণে কিন্তু এটা শেষ পর্যন্ত একটা গণ মিস্টার খায়রুল কবির খোকন, একটা আলোচনা যে এখন এক পক্ষ দাবি, সাম্প্রতিক সময়ে যে ঘটলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা করার একটি ঘটনা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যার ঘটনা কিংবা ছাত্রদেরকে মেরে ফেলার ঘটনা কিন্তু বাংলাদেশে নতুন হয়েছে এটা না। গত আপনার এই 53 বছরে বিশ্ববিদ্যালয়ে প্রায় 72 জন ছাত্রকে বিভিন্ন ছাত্র রাজনীতি কিংবা অভ্যন্তরীণ কোন্দলে হত্যাকাণ্ডের কিন্তু ওই শিকার যে হতে হয়েছে। ভাতটাত খাইয়ে তারপরে পিটিয়ে মারা, রাইট, আমি ওইখানে আসতেছি। গান শুনতে শুনতে পিটিয়ে মারা, মানে অনেক রকমের হ্যাঁ, আমি একটু বলবো, জাস্ট আমি একটু ব্যাকগ্রাউন্ড 2-3টা কথা বলতে চাই যে দেশ স্বাধীনের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 মার্ডার খুব আলোচিত ঘটনা ছিল। তারপরে 90 এরশাদ বিরোধী আন্দোলনে ডক্টর মিলনের হত্যাকাণ্ড কিংবা জিহাদের হত্যাকাণ্ড, ইভেন সর্বশেষ এরশাদের পরে বুয়েটে সনির হত্যাকাণ্ড, তারপরে লাস্ট আবরারের হত্যাকাণ্ড, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুবাইর নামক একজন ইংরেজি বিভাগের শিক্ষার্থীকে আপনার কুপিয়ে হত্যা, কিংবা ঢাকা মেডিকেলের ছাদ থেকে রাজীব নামক একজন শিক্ষার্থীকে ফেলে দেওয়া, এই ঘটনাগুলো মাঝে মাঝেই ঘটছে। এখনকার এই বিষয়টা আলোচনা আসছে, তার 2-3টি কারণ আছে বলে আমি মনে করি। প্রথমত, যেই তরুণ প্রজন্ম বাংলাদেশে একটা নতুন ভোর এনে দিল বলা চলে, একটা নতুন ভোরের সূচনা করলো, সেই তরুণদের হাতে কেন আবার কলঙ্কের ছাপ লাগতে যাচ্ছে, এইটা নিয়ে অনেকের একটা কনসার্ন এবং উদ্বেগ যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেটা প্রত্যাশাই করা যায়নি যে একটা মানুষকে মারবে, তারপরে ভাত খাওয়াবে, আবার পিটিয়ে মারবে। তো আমি যতদূর জেনেছিলাম যে আসলে তাকে হত্যার উদ্দেশ্যে ওইভাবে তাকে আঘাত করা হয়নি। হয়তো ধরেন অনেক মানুষ আছে যে দেখেন খুব মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েও বেঁচে ফিরে, আবার অনেক মানুষ আছে সামান্য চেয়ার থেকে পড়ে গিয়ে স্ট্রোক করে মারা যায়। জায়গা থেকে আমি মনে করি না যে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে ছাত্র রাজনীতি বন্ধ করা যায়, বরঞ্চ ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য আপনার যেটা খোকন ভাই বলেছে, বা ছাত্রদের 9 দফায় থাকুক বা এখনো যদি, তো সেখানে ছাত্ররা তাকে ভাত খাইয়েছিল, দ্যাট মিনস এটা তো তাদের কিন্তু একটা ভালো দিক বলা চলে যে একটা ক্ষুধার্ত মানুষকে তো খাবার দিয়েছিল। কিন্তু তারপরেও আবার তাকে মেরেছে কিনা সেটি নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা আসছে। কিন্তু যেই ঘটনাটি ঘটেছে যে তাকে কেন এইভাবে মারা হলো, এবং এই যে ছাত্রদের মধ্যে মেন্টালিটিটা, এইটা তো রাতারাতি আসলে যে পুরানো দীর্ঘদিনের এটা, মানে দীর্ঘদিন একটা সমাজে যদি রীতিনীতি গড়ে ওঠে, সেটা খারাপ হোক ভালো হোক, সেটা তো একটা সংস্কৃতির পার্ট। তো এই যে সংস্কৃতি গত 15 বছর ধরে ছাত্রলীগ কিংবা সরকারি দল প্রতিষ্ঠা করে গেছে, সেটা রাতারাতি পরিবর্তন হবে না। এবং এই ঘটনায় যে যাদের সংশ্লিষ্টতা, তাদের 6 জনের 5 জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল, ছাত্রলীগের সাথে জড়িত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও তারা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম পলিটিক্যালি ইনভলভ। রাজশাহী বিশ্ববিদ্যালয়টা আইডেন্টিফাই করা যায়নি। এখন এই ঘটনার রেফারেন্স ধরে যদি ছাত্র রাজনীতি বন্ধ হয়ে যায় ক্যাম্পাসে, এইটা আবার একটা অশনি সংকেত। কারণ এই ছাত্র রাজনীতির মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে তার পূর্বে ভাষা আন্দোলন বা রাষ্ট্রভাষা, বাংলাকে রাষ্ট্রভাষা করা, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ইভেন 24-এর আন্দোলন কিন্তু রাজনৈতিক সচেতন শিক্ষার্থীদের আন্দোলন ছিল। নিশ্চয়ই খুব আলোচিত ঘটনা, এখন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় লক্ষ্য করছেন যে এখন শিবিরের ছাত্ররা এতদিন যারা প্রকাশ্যে তাদের পরিচয় এক্সপোজ করে নেই, এখন তারা পরিচয় এক্সপোজ করছে, এবং দেখা যাচ্ছে যে কেউ বৈষম্য বিরোধী আন্দোলনেরও নেতৃত্ব পর্যায়ে ছিলেন। এবার আমাদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ এবং অন্যান্য ছাত্র সংগঠন, ছাত্র দল, অনেকেরই কিন্তু এই আন্দোলনে সরাসরি ইনভলভমেন্ট ছিল, এবং তাদের নেতৃত্বে, তাদের সহযোগিতায় এরকম একটা গণ অভ্যুত্থান শিক্ষার্থীদের হয়েছে।
সেখানে শিক্ষার্থীদের রাজনীতি করার মুক্ত চিন্তার অধিকারটা যদি না থাকে, তাহলে তো এই শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ রাজনীতি সমাজ এই ভাবনা থেকে দূরে থাকবে, যেটা দীর্ঘদিন ধরে বলা। প্রথমেই বিগত 3টা যে পার্লামেন্ট, ওই 3টা পার্লামেন্টকে অবৈধ ঘোষণা করাটা খুব ইম্পর্ট্যান্ট, বিকজ একজন অবৈধ প্রধানমন্ত্রী কিন্তু ভেঙে গিয়েছেন। আপনি কিন্তু যখন ইতিহাসের পাতায় লেখা থাকবে যে প্রাইম মিনিস্টার ফ্লিউ বা প্রাইম মিনিস্টার ফ্ল্যাড বা এই যে হয়েছে, তখন বুঝতে হবে ইলেজিটিমেট প্রাইম মিনিস্টার ফ্ল্যাড, দ্য গভর্নমেন্ট ওয়াজ ইলেজিটিমেট। তো আমি মনে করি এরকম একটা রিট পিটিশন বা যেভাবেই হোক হয়ে যে গত 3বারের যারা এই আপনার ডামি নির্বাচন করে যারা গণতন্ত্র হত্যা করেছে, সেই বিচারটা হওয়া উচিত এবং সেই 3টা পার্লামেন্টকে অবৈধ ঘোষণা করা উচিত। তাদের মেম্বার অফ পার্লামেন্টদেরকে সরকারি যেসব সুবিধা তারা পেয়েছে সেগুলিকে ফেরত আনার ব্যবস্থা, বিকজ আপনি তো বৈধ প্রধানমন্ত্রী তো আর পালিয়ে যাচ্ছে না বা বৈধ সরকার তো আর পতন হচ্ছে না। এই জিনিসটা না হলে কিন্তু ইতিহাসে এটা হাফ ট্রুথ থেকে যাবে। কারণ আমরা না হলে এই আন্দোলনটা উইটনেস করেছি, আমরা কারাগারে গিয়েছি বা হাজারো মানুষ শহীদ হয়েছেন, কিন্তু 20 বছর 25 বছর পর যখন এটা কিতাবে থাকবে, বইয়ে থাকবে, তখন এই জিনিসটা থাকা অনেক গুরুত্ব। আমরা একটা মুখে বলছি যে আমরা সবাই জানি যে গত 3বার সরকার কী ছিল। তো আমি মনে করি ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ছিল। সেকেন্ড আরেকটা জিনিস আমি মনে করি, যেটা আপনি আমাকে আপনার আরেকটা শোতে আমি যেটা বলেছিলাম, যে এই সরকারের আসার সাথে সাথেই আন্দোলনটাকে সম্পূর্ণ ছাত্র জনতা বা মানে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজেদের করে নেওয়ার যে একটা প্রবণতা ছিল, যেটা আলহামদুলিল্লাহ এখন আই এম শিওর দে হ্যাভ রিয়েলাইজড, এবং আমরা দেখছি যে তারা অন্যদেরও এই ক্রেডিট দিচ্ছে বা সবাইকে সাথে নিয়ে করার চেষ্টা করছে। কিন্তু সরকারের আলাপ করি না বা এটা না, এই কথাটা সত্যি না, আমরা নিজেরা আলাপ করি, মানে আমরা এমন কোনো আলাপ করতে চাই না যাতে করে এই সরকার বিব্রত বোধ করে। আর আমাদের কোনো কথা যদি এই সরকার কোনো কারণেও যদি এই মেসেজটা জাতির কাছে যায় যে আমরা এই সরকারের বিরুদ্ধে, বিকজ আমরা চাই এই সরকারটা থাকুক, এই সরকারটা ভালোভাবে কাজ করুক, সরকারটা কনফিউজ না হোক, এবং আমরা চাই যে ওনারা সংস্কার, দেখুন খুব 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 সাদা কালোভাবে দেখি জিনিসটা। এই সরকারটা আসছে, কোটা থেকে একটা আন্দোলন আরম্ভ হয়েছে, এদেশের মানুষ নির্যাতিত নিপীড়িত ছিল, এই ছাত্রদের দ্বারা একটা আবেগীয় বন্ধন সৃষ্টি হয়েছে সব স্টেক হোল্ডারদের, আমাদের সবার, ওকে আমরা রাজনীতিবিদ, সাধারণ মানুষ সবার, এই বন্ধনটা এত সাকসেসফুল হয়েছে যে যখন এই সরকার মানুষ মারা আরম্ভ করলো, আমরা সবাই কন্ট্রিবিউট করে এই সরকার চলে গেল। সেখানে বিএনপির মানুষ মারা গিয়েছে, জামাতের মারা গিয়েছে, আমাদের মারা গিয়েছে, অন্যান্য দলের সাধারণ মানুষ মারা গিয়েছে, রিক্সাওয়ালা মারা গিয়েছে, সবাই এখানে ক্ষতিগ্রস্ত। তো এই সরকার যখন ক্ষমতায় আসলো, অফকোর্স ইট ওয়াজ আ সারপ্রাইজ, আমরা কেউ জানতাম না। সো এই সরকার কোনো হোমওয়ার্ক ছিল না আগে থেকে, এই সরকার আসলো এবং এই সরকারের প্রথমেই বের করা উচিত বা যেটা দায়িত্ব ছিল যে আমরা কি করব, আমাদের কাজটা কি। প্রথম কাজটা হলো বিচার করা, যে হত্যাগুলি হয়েছে, যাতে করে এইটা আগামীতে না হয়, সেই বিচার কার্যটা করা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা ঢালাওভাবে মামলা দেখলাম, ভালো মানুষ খারাপ মানুষ সব মিলিয়ে আমরা মামলা দেখলাম, এখানে কিছু পলিটিক্যাল অ্যাডভান্টেজের মামলা দেখলাম, যে যার মতো মামলা করছে। এখানে আমরা হঠাৎ করে যেহেতু ললেস ছিল, পুলিশ একটা ভূমিকাতে ছিল বা ছিল না, এই কারণে সারা বাংলাদেশের মানুষ একটা আতঙ্কে ছিল যে কখন ডাকাতি হয়, সেই জিনিসটা হ্যান্ডেল করা দরকার ছিল। এবং তারপর সংস্কারটা, এবং সংস্কারটা কিসের সংস্কার, এটা কি নির্বাচনমুখী সংস্কার, না ভবিষ্যতে এমন কোনো ফ্যাসিজম না আসতে পারে সেই কারণে আপনার সংস্কার। এখানে একটা জিনিস বুঝতে হবে, যে সরকারের বুঝতে হবে যে আপনি এমন কোনো আইনি পাশ করতে পারবেন না যেটা ভবিষ্যৎ পার্লামেন্ট সরিয়ে ফেলতে পারবে না। নো পার্লামেন্ট ক্যান বাইন্ড হিজ সাকসেসেস, আপনি পারবেন না। সো আপনাদের, আমাদেরকে বা পলিটিশিয়ানদেরকে বা সামনে যারা পার্লামেন্টে যাবে বা সরকার হবে, তাদেরকে শেখ হাসিনা অপরিবর্তনীয় করে যে কোনো লাভ না। তো আমার কথা হলো এটা পারে না, কেউ করতে পারে না। মানে গত গভর্নমেন্ট তো বাংলাদেশের আপনার সংবিধানের স্পিরিটই পরিবর্তন করে ফেলছে, ভোট ছাড়া 3টা নির্বাচন করে ফেলছে, টিকতে তো পারে নাই। তো আপনাদের, আমাদের বা সরকারের আমাদেরকে একটা ট্রাস্টের জায়গায় আসতে হবে এবং আমাদেরকে কনফিডেন্সে নিতে হবে, এবং মানে আমাদের পলিটিশিয়ানদের কথা বলছি, যারা এই 3টা গভর্নমেন্টের অধীনে যায়নি, এবং বিএনপিকে, এবং ওই কারণে তাদেরকে একটা গুড বুকে নিয়ে ওই আলাপের জায়গাটা থাকতে হবে। তাহলে আমাদের নেতাকর্মীদের যে মামলা, আমাদের তো কম, বিএনপির যে মামলা, বিএনপি আপনার তারেক রহমানের সাহেবের যে মামলা, এই জিনিসগুলি যেগুলি পলিটিক্যালি মোটিভেটেড, এই জিনিসগুলি এই সরকারের উচিত ছিল আরও আগে বা ইনিশিয়েটিভ নিয়ে সবাইকে একটা গুড বুকে নিয়ে কমিশনগুলি হওয়ার আগে থেকেই আমাদের বসার
সুযোগ ছিল যে কি হতে পারতো, রাদার দেন কমিশন করে, যেমন ইলেকশন কমিশনার আগে আমাদের ডাকতো, আমরা আমাদের কথা বলতাম, চা নাস্তা খেয়ে চলে আসতাম, উনি ওনাদের কাজ করতো। তো আমাদের মনে ভয় লাগে যে ওনারা একটা জিনিস প্রিপেয়ার করে রাখলো, যেমন ওই দিন দেখলাম আসিফ নজরুল সাহেব বলে দিল যে কি একটা সংস্কার করবে, আওয়ামী লীগ 10 বছর যাতে আগামীতে নির্বাচন। এই 10 বছর সংখ্যাটা উনি কে দিলেন, উনি কোথায় পেলেন, উনি কি কারণে পেলেন? এই 10 বছর কেন 20 বছর হবে না বা 5 বছর হবে না, কার সাথে আলাপ করলেন? মানে এই যে কিছু গ্যাপ আপনার দাঁড়িয়ে যায়, জিলুর ভাই, ডক্টর বা প্রফেসর ইউনুস সাহেবের মতো হাই প্রোফাইল হেড অফ স্টেট এখন পৃথিবীতে আসেনি কি আমি বলতে পারি না। কিন্তু আপনি যদি বিদেশের বা ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথেই আপনি খুশি থাকেন, আর দেশের মধ্যে যদি কাজগুলি ঠিক না হয়, যেমন ভাই একটা কথা ঠিক করে বলেন যে কিছু দুর্নীতিবাজদের চেহারা আমরা দেখতে চাই, এই জাতি খুশি হয়েছে যখন দরবেশকে এবং আনিসুল হককে দেখছে। আমরা দেখতে চাই এস আলমের ব্যাপারটা, আমরা দেখতে চাই আমরা সামিট কিভাবে এত টাকার মালিক হয়ে বিলিয়নিয়ার হয়ে গেল, আমার টাকাই এফডিআই করে দেশে আনছে। এস আলমের ওখানে কেন পাচ্ছি না? ওই দিন আমরা দেখলাম এক মন্ত্রী, আপনার অনুষ্ঠানেই বলেছিলাম জাভেদের কথা সবার আগে, আপনার যদি মনে পড়ে 500 মিলিয়ন যে সিঙ্গেল মর্নিং যে প্রজেক্টগুলি ছিল এসপিএম, সেগুলি $500 মিলিয়ন কে $900 মিলিয়ন করা, এই যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাওয়া, এই বিচারগুলিও তো আমরা দেখতে চাচ্ছিলাম। প্লাস নির্বাচনী সংস্কারটা আমরা দেখতে চাচ্ছিলাম, এবং আমরা বিশ্বাস করি এই সংস্কার দরকার, এবং উই ওয়ান্ট টু বি পার্ট অফ ইট। আমরা চাচ্ছিলাম তাদের সাথে থাকার, বাট আনফর্চুনেটলি ওই জায়গাটা এই সরকার আমাদেরকে দিচ্ছে না বা দেয়নি, এবং যার কারণে দিন বা দিন এই সরকার মানুষ থেকে দূরে সরে যাচ্ছে বা সাধারণ মানুষের কোয়েশ্চেনে পড়ে যাচ্ছে। বা এই সরকার গত 1.5 মাস 2 মাসে রাজনৈতিক দলের সাথে একটাই মাত্র মিটিং করেছে একটা ব্যাপারে, সেটা হলো কি 15ই অগস্টে কি ছুটি হবে কি হবে না। এটা তো কোনো অনেক বড় ইম্পর্টেন্ট ব্যাপার হতে পারে না। আমরা এতগুলি পলিটিক্যাল পার্টি, স্পেশালি বিএনপি ইজ এ বিগ পলিটিক্যাল পার্টি, আমরাও যারা স্টেক হোল্ডার, আমরাও যারা 15 বছর 16 বছর কী করেছি বাংলাদেশের জনগণ দেখেছে আমরা কি করেছি। তো আমার মনে হয় সরকারের এখনও একটা ভোকাল পয়েন্ট নাই, কোনো স্পোক্সম্যান নাই, সরকার একটা লিয়াজ কমিটির জায়গা নাই। এই জায়গাগুলি করলে না, এই সরকার 16 মাস 18 মাস থাকুক সেটা মুখ্য ব্যাপার না, ভালোভাবে থাকুক, এবং যেই কাজটা তারা স্বপ্ন নিয়ে এই বাংলাদেশের মানুষ তাদেরকে বসিয়েছে সেটা যতদূর সম্ভব সেই পর্যন্ত যদি যায়, তাহলে আমরা মনে করবো আমরা সাকসেসফুল একটা কিছু পেয়েছি। বাট কনফিডেন্সটা দরকার, ন্যাশনাল কনসেনসাসে কনফিডেন্সটা দরকার। আর্মি চিফের যেই বক্তব্য যে নির্বাচন 16 মাস বা 18 মাস হয়েছে, এটারও একটা ব্যাপার যে আর্মি কেন বলল, যে কথাটা একটা গ্রুপ বলে, এই কথাটা আসলে বলা ঠিক না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এই সরকারটা ইজ আর্মি ব্যাকড সরকার, এই গভর্নমেন্টই আর্মি ব্যাক, এটা কোনো নর্মাল প্রসিজারাল সিস্টেম না যে সরকার আলাদা আর্মি আলাদা। কিন্তু আর্মি আপনাকে আইসোলেটেডলি দেখতে তো হবে না। একই সাথে আর্মি চিফ এই কথাও বলেছে যে আই অ্যাম উইথ দ্য গভর্নমেন্ট, আই অ্যাম উইথ দ্য গভর্নমেন্ট। তো আমার মনে হয় এই জিনিসটাকে আমাদের পজিটিভলি দেখা উচিত, এবং যেই কথাটা ইউনুস সাহেবের অ্যাডভাইজার বললেন, ওই কথাটা তুমি আগে বলেন নাই, তুমি আগে বলতেন, উনি এই কথাটার পরিপ্রেক্ষিতে বলছেন। তো এই কথাটা মনের মধ্যে রাখা দরকার ছিল কি, যেখানে জাতি পালবিহীন নৌকার মতো আমরা এটা করেন, আপনি সিকিউরিটি বাড়ান, আপনি সেগুলি করেন। বাট আমার কথাটা হলো, আপনি যদি এমন কোনো কিছু করতে চান যেখানে আপনি মনে করতে পারেন সেটা দিয়ে আপনি ফ্যাসিজম চেঞ্জ করতে পারবেন, স্বৈরাচার চেঞ্জ করতে পারবেন, আমি এখানে নির্দ্বিধায় বলে দিতে চাই, স্বৈরাচার ফ্যাসিজম এই জিনিসগুলি মাইন্ডসেটে। আপনি ভালো মানুষকে বসাবেন, ভালো মানুষ ভালো কাজ করবে, আপনি খারাপ মানুষকে বসাবেন, সে ভালো সিস্টেমকে কারাপ্ট করে দিবে। সো আমার মনে হয় এই জন্য একটু কনফিউশন এখন দেখছেন। সরকার এত টাইম নাই, আপনি যদি দেখেন, বিকজ 18 মাসকে যদি, সরি মাহবুব আমি একটু অ্যাড করি আপনার সাথে, 18 মাস যদি আপনি দেখেন, আপনি সামনে রোজার ঈদ আসবে, তারপর কোরবানি ঈদ আসবে, আর জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস থেকে আমরা সব নির্বাচনে ব্যস্ত হয়ে যাব। এই 18 মাস রেজাল্ট আসার পরে সব জায়গাতে কিন্তু নির্বাচনমুখী একটা আলাপ চলে আসবে, এবং ট্রাস্ট মি আমরা যারা পলিটিশিয়ান আমরা কিন্তু সেদিকে চলে যাব জানুয়ারি মাস থেকেই, যেহেতু আমরা 15 বছর রাজনীতি করতে পারি নাই। আওয়ামী লীগ এমন করছে কেন? আওয়ামী লীগ নির্বাচন দিয়ে বিরোধী দল হয় না, সমাজে না থাকলে তো আর আপনি দল করতে পারবেন না। সামাজিকভাবে এখন আওয়ামী লীগ একটা মির্জাফর লীগ ভাবে প্রমাণিত হয়ে গিয়েছে, মানে এমন অবস্থা যে আওয়ামী লীগের সাথে কেউ, আওয়ামী লীগের মানে অপোজিটে জনগণ চলে গিয়েছে। তো এই জায়গা থেকে বের করে হয়ে আসা, এবং আওয়ামী লীগের যে বিচার, আওয়ামী লীগের জন্য কোনো নেতৃত্ব এসে এই লায়াবিলিটি যারা এই হত্যার সাথে জড়িত হলো, খুচিউট যেইভাবে নির্দ্বিধায় মানুষ হত্যা থেকে আরম্ভ করে যা করছে, আওয়ামী লীগ যদি রাজনীতিতে মানে সত্যি কথা বলতে বিচার ফেস না করে, আওয়ামী লীগকে যদি কেউ যদি খুব উদার মনে এসে এই দেশে বা এরা যদি বলে, তাহলে আমরা কিন্তু রাজনীতি করব না। রুল অফ ল,
যেই হত্যা হয়েছে, যা করেছে, নাহলে আমাদের নেক্সট প্রজন্ম এই দেশে থাকবে না, এই দেশে রাজনীতি করার চিন্তা করবে না, আমরাই করব না চিন্তা। আমি দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করতে আসছি, বাট আমি আমার কাজের জন্য, আমার গণতন্ত্র চর্চার জন্য ভবিষ্যতে কেউ এসে ক্ষতি করে দিবে, শত বছর জেলে দিয়ে দিবে, গুম করে রাখবে, এটা করে রাখবে, এগুলি তো আমরা দেখেছি। ইভেন কি ক্ষমতা থেকে যাওয়ার পর যেই জিনিসগুলি আমরা দেখতে পাচ্ছি এবং যা হচ্ছে, আমার মনে হয় এই বিচারটা মানে সবচেয়ে বেশি, জাস্ট টু ক্রিয়েট অ্যান এক্সাম্পল, যে আগামীতে এবং এই মাইন্ডসেটের মানুষরা যাতে নেতৃত্বে না আসে, ভেরি ইম্পর্টেন্ট, করতেই হবে। এখানে পারেন না, এইখানে এই জিনিস বাংলাদেশে করতে হবে, নাহলে বাংলাদেশের ম্যাক্সিমাম ভালো মানুষরা রাজনীতি করে নাই ভয়ে, যে তাদের গুম হতে হবে, তাদের এই হতে হবে। এখন বাংলাদেশে ভালো ভালো ছেলেরা আমাদের কাছে আসছে রাজনীতি করার জন্য, বিকজ ওই ভয়টা অনেকাংশে কেটে গেছে। এমন একটা সময় ছিল ভাই, আমরা ফোন বন্ধ করে সরিয়ে রাখতাম, আমরা কথা মনে হতো যে বন্ধ ফোনেও বুঝায় তারা শুনতে পারে। একটা স্ট্যাটাস দিয়ে আমরা 5 বার পরিবর্তন করতাম, যে শব্দ কিভাবে পরিবর্তন করা যায়। এই যে ভীতিটা নিয়ে আমরা থাকতাম, এই ভীতি নিয়ে থেকে রাজনীতি করা কঠিন। আপনি মুক্ত চিন্তা করতে পারবেন না, মুক্ত আলোচনা করতে পারবেন না। বিচার ছাড়া আপনি যদি আওয়ামী লীগকে এস্টাবলিশ হতে দেন, তাহলে আগামীতে একটা বড় জেনারেশন আর কখনো রাজনীতি করবে না। এবং আপনি যেটা বলছিলেন যে সিস্টেম দরকার, হ্যাঁ সিস্টেম দরকার, কিন্তু একটা করাপ্টেড পারসন তার ইচ্ছা মতো করে কিন্তু সিস্টেমকে করাপ্টেড করবে, ওই সিস্টেমকেই করাপ্টেড করবে। 2008 সালে কিন্তু বাংলাদেশ এত খারাপ ছিল না। আস্তে আস্তে জুডিশিয়ারি থেকে আরম্ভ করে, ব্যুরোক্রেসি থেকে আরম্ভ করে, আর্মি, সব কিছু, পুলিশ থেকে আরম্ভ করে, আস্তে আস্তে কিন্তু পুরো সিস্টেমটাকে করাপ্টেড করা হয়েছে, যাতে এক জায়গায় বসেই পুরো দেশটা চালানো যায়। সিস্টেম তো ভালো খারাপ ছিল, কিন্তু ওই সিস্টেমকে করাপ্টেড করা হয়েছে। তাই আমি বলছি যে আমি এখনো মনে করি বাংলাদেশকে ভালো করতে হলে ভালো মানুষের রাজনীতিতে আসতেই হবে।